সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 নিয়ে কিছু কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হতে পারে। তো এটা কেন হতে পারে সেই বিষয়টি একটু বলে দিই যে যেহেতু নভেম্বর 2024 থেকে 18তম শিক্ষক নিবন্ধনের 84,000 প্লাস প্রার্থীর ভাইবা চলমান রয়েছে। তো এই 84,000 প্লাস প্রার্থীর ভাইবা প্রতিদিন 600 করে নেওয়ার পরে এবং সামনে মাহে রমজান 2025-এ মাহে রমজান এবং সরকারি কিছু বন্ধ এবং সার্বিক দিক বিবেচনা করে এই 84,000 প্রার্থীর ভাইবা নিতে আপাতত 6 থেকে 6.5 মাস বা ক্ষেত্র বিশেষে 7 মাস লাগতে পারে। তো সেই হিসেবে যদি আরও 1 মাস পরে রেজাল্ট দেয় এবং তারও 1 মাস পরে যদি শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ করা লাগে জেলা শিক্ষা অফিস থেকে, তো সার্বিক দিক বিবেচনা করে 8 কিংবা 9তম মাসের আগে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা সম্ভব না। তো সেই হিসেবে আমরা অক্টোবর কিংবা নভেম্বরে কনফার্মভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 পাচ্ছি। তো যারা 2025-এ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবে তারা হলো 17তম শিক্ষক নিবন্ধনধারী এবং 18তম শিক্ষক নিবন্ধনধারী। এর সাথে ইন্ডেক্সধারী প্রার্থীরা আবেদন করতে পারবে না। পাশাপাশি যারা 17তম শিক্ষক নিবন্ধন দিয়ে 5ম গণবিজ্ঞপ্তিতে কিংবা 16তম শিক্ষক নিবন্ধন দিয়ে 4র্থ গণবিজ্ঞপ্তিতে বা কোনোভাবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে এমপিওভুক্ত বা ইন্ডেক্স পেয়েছেন, তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবে না। যদি কোনো কারণে আবেদন করেন তাহলে এনটিআরসি কর্তৃক যদি যাচাই করা হয়, যাচাইয়ে ধরা পড়লে আপনার ওই আগের এমপিও এবং বর্তমান যে প্রতিষ্ঠানে নিয়োজিত থাকবেন সেই এমপিও বাতিল বলে গণ্য হবে। তাই ইন্ডেক্স নিয়ে আবেদন না করার অনুরোধ রইল। এর পাশাপাশি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মের বাইরে যদি চলেন তাহলে আপনি কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন। একটি বিষয় সবসময় মনে রাখবেন যে আপনি যে সাবজেক্টে নিবন্ধনধারী সেই সাবজেক্টে আপনার কতজন পাসধারী রয়েছে 17 এবং 18তমতে, এটি আপনাকে বাহির করতে হবে এবং আপনার অবস্থান কোন পর্যন্ত মানে কততম সিরিয়াল আছে এটি আপনাকে অবশ্যই দেখতে হবে। সেক্ষেত্রে যদি আপনার 3,000, 4,000, 5,000 হয় তাহলে সব ভাই না করতে পারলেও আপনার অবস্থানটা কোথায় এটা কিন্তু আপনি জাতীয় মেধা তালিকায় দেখতে পারবেন। তো জাতীয় মেধা তালিকায় যদি দেখে তখন আপনাকে অনুমান করতে হবে যে শূন্যপদের সংখ্যাটি কত। তো তার ভিত্তিতে আপনার নাম্বারটা কি উচ্চ স্তরের, মধ্যম স্তরের না নিম্ন স্তরের এই বিষয়টি আপনাকে বাহির করতে হবে। কারণ আমরা যদি সব বাহির করে দেই তাহলে কিন্তু আসলে ওই রকম হবে না। নিজের কাজটা নিজেকে করতে হবে। এটি করার পরে কি করবেন যে আপনি অনেক সময় আছে দেখি অনেকে ব্যস্ততা দেখায় যে ছোট ভাইকে পাঠায় দেয়, বড় বোনকে পাঠায় দেয়, বাবারে পাঠায় দেয় অথবা আত্মীয় স্বজন কাউকে পাঠায় দেয় কিংবা তারও কোনো এক স্যারকে পাঠায় দেয় যে স্যার ধরেন তো আপনি আমার আবেদনটা ওই কম্পিউটার দোকানে করে আসেন। দেখা যায় যে উনি করছে, করার পরে টাকাটি পেমেন্ট করে নাই বা যেভাবে করছে সেখানে অনেকগুলো ভুল রয়েছে। যেমন যে পদে করার কথা ছিল উনি যে পদে নিবন্ধনধারী ওই পদটা দিয়ে দিছে। কারণ যে পদে আবেদন করবে তার বাবার নাম, পিতার নাম, মার নাম এগুলো কিন্তু তাদের অটোমেটিক এসে পড়ে। তো আপনি যদি এই কাজটি ওনাদের মধ্যে দ্বারা করেন, অন্য কারো দ্বারা করেন বা কম্পিউটারের দোকানের দ্বারা করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ যারা আবেদন করবেন তারা নিজ হস্তে গিয়ে কম্পিউটারে যাচাই বাছাই করে তারপরে আবেদন করবেন। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো যখনই আপনি কম্পিউটারে প্রিন্ট দিয়ে টাকাটি পেমেন্ট করে দিলেন, নতুন করে আর আপনি আবেদন করতে পারবেন না এবং ওই আবেদনটি বাতিলও করতে পারবেন না। যেমন ধরেন কোনো কারণে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানের জায়গায় কোনো কারণে সহকারী শিক্ষক ইংরেজি এসে পড়েছে বা ভৌত বিজ্ঞানের জায়গায় কৃষি এসে পড়েছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আর সুপারিশপ্রাপ্ত হতে পারবেন না এবং এনটিআরসিও এই দাবি নিবে না। তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। মানে একবার জায়গায় 10 বার দেখবেন, দেখার পরে প্রিন্ট দিবেন তাহলে দেওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু একবার প্রিন্ট দেওয়ার পরে সেটি কিন্তু আর সংশোধনযোগ্য হবে না। এবং যার একাধিক নিবন্ধন সনদ রয়েছে, কোনো একটি প্রতিষ্ঠানে যুক্ত হন নাই, তিনি আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে যে কোনো একটি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি 2টি সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না।
আর 40টি প্রতিষ্ঠান আপনি চয়েস করতে পারবেন, এটা সত্য। তবে আপনি যদি বলেন যে না আমি একটি প্রতিষ্ঠানই চয়েস দেব, যদি হয় হলো, না হলে নাই, তাও দিতে পারবেন। কিন্তু যে কয়টি প্রতিষ্ঠানই চয়েস দেন না কেন, আপনার 1000 টাকা আপনার বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে টেলিটক বাংলাদেশে দিয়ে আপনার এই পেইড কোর্স অর্থাৎ পেইড সিস্টেমটা দেখাইতে হবে, অর্থাৎ এই চার্জটা আপনার সরকারকে দিতে হবে। এর পাশাপাশি কি করা যাবে যে আপনি যে 1000 টাকা দিলেন, এটি পেইড হলো নন পেইড হলো এটা কিন্তু কম্পিউটারে দেখা যায়। এটি অবশ্যই পেইড এবং আনপেইডটা আপনি দেখে নেবেন। যে পর্যন্ত পেইড না হবে সে পর্যন্ত আপনার আবেদন ত্রুটিমুক্ত হলো না। এবং আরেকটি বিষয় রইল যে অনেকে যারা আবেদন করেন, আবেদনের সময় দেখি যে আপনার ভোটার আইডি কার্ডে ভুল রয়েছে, তারপরে ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করেন। যদি ভোটার আইডি কার্ডে ভাই ভুল থাকে, ভোটার আইডি কার্ডটা দয়া করে ফেলে দিবেন, দিয়ে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে, অর্থাৎ যে জন্ম নিবন্ধন অনলাইনে পাওয়া যায় বিভিন্ন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে অনলাইন সিস্টেম রয়েছে সেটি কিন্তু ইয়েতে পাওয়া যায়, যে বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে পৌরসভাগুলো রয়েছে সেগুলো অনলাইনে পাওয়া যায়। তো অনলাইনে যেগুলো জন্ম নিবন্ধন পাওয়া যায় সেগুলো যদি পরিপূর্ণ থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়েই আপনি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভোটার তালিকা টানার দরকার নেই, মার নাম ভুল, বাবার নাম ভুল, জন্ম তারিখ ভুল, অমক ভুল, তমক ভুল, এগুলোর দরকার নাই। অথবা আপনার নিজের নামের সাথে ওর জায়গায় ইয়ে হয়েছে, এর জায়গায় ই হয়েছে, দিব এর পরে ভি দিয়ে দিছি, ইউর পরে ভি। তো এই যদি সমস্যা থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন দিয়ে করবেন, জন্ম নিবন্ধন ভাইবা বোর্ডে শো করবেন, কোনো সমস্যা নেই যদি সেটি অনলাইন হয়। তো বিষয়টি বুঝছেন। আর একটি বিষয় যে অনেকে ভাবতেছেন যে আমার তো 2 দিন পরে হয়তো স্মার্ট কার্ড এসে পড়বে, তাহলে আমার কাছে যেহেতু অ্যানালগ আছে, অ্যানালগ দিয়ে আবেদন করলে পরবর্তীতে স্মার্ট কার্ড আসে তো যদি নাম্বার চেঞ্জ হয় তাহলে কি আমার আবেদন বাতিল হবে? জি না, আপনার আবেদন বাতিল হবে না। আপনি কাছে যে সময় যে এনআইডি কার্ড আছে ওইটা দিয়ে আপনি আবেদন করতে পারেন। আবার যখন ভাইবা দেবেন, ভাইবা দেওয়ার সময় সর্বশেষ যে এনআইডি কার্ডটি পাবেন সেই এনআইডি কার্ডটি আপনি নিয়ে যাবেন, এতে কোনো সমস্যা নেই, কারণ সার্ভারে ওই বিষয়গুলো বলা আছে। এ হলো স্বাভাবিক একটি অবস্থান। আরেকটি বিষয় হলো যে আপনারা যারা আবেদন করবেন, আবেদনের আগে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন। 40টি প্রতিষ্ঠানের খোঁজখবর নেবেন, নিজে যাবেন, নিজ জেলা নিজ উপজেলা হলে অবশ্যই সেখানে যাবেন, প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন। প্রতিষ্ঠান প্রধানের সাথে কিভাবে কথা বলবেন, যেমন প্রতিষ্ঠানের কিন্তু EIN নম্বর রয়েছে, ওই EIN নম্বরের পূর্বে 01309, আমি আবারও বলছি 01309 অর্থাৎ 01309 এই সংখ্যাটি EIN নম্বরের আগে বসাইলে আপনার ওই প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বরে যাবে। এটি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 35,000 প্রতিষ্ঠানে এই সিস্টেমটা চালু রয়েছে। তো EIN নম্বর দিয়ে আপনার যদি ওইভাবে ফোন পান, ফোনে যদি তাদের সাথে সন্তুষ্টজনক কথা বলতে পারলেন, আর না বললে নিজে গিয়ে আপনার ওই প্রতিষ্ঠানে খোঁজ নিতে হবে যে ওই প্রতিষ্ঠানে এমপিও জটিলতা আছে কিনা, নারী কোটা ফিল আপ আছে কিনা, প্যাটার্ন জটিলতা আছে কিনা, ওই প্রতিষ্ঠানের নামে কোনো মামলা আছে কিনা, আপনার ওই পদে মামলা আছে কিনা, বা এখন যারা রয়েছে ওই সকল প্রতিষ্ঠানে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে আপনি যোগদানের সাথে সাথে 50 কিংবা 1 লাখ টাকা তারা দাবি করবে, কারণ তাদের উপরে মন্ত্রী আছে, উপরে এমপি আছে, তারপরে এলাকার প্রভাবশালী, তাদেরকে কিছু বলতে পারে না, জেলা শিক্ষা অফিসারও ভয় পায়, বা এই যাবতীয় মেলা সমস্যাময় কিছু প্রতিষ্ঠান আছে, নাই যে তা না, আছে। এই ধরনের প্রতিষ্ঠানে আবেদন করা থেকে বিরত থাকবেন, নির্ভেজাল প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন যেখানে আপনার যোগদানের সময় কোনো ঘুষ দাবি করবে না, এবং প্রতিষ্ঠানে শিক্ষক দরকার, তারা শিক্ষক নেবে। সেক্ষেত্রে আপনি এমপিও হলে যে 2 কেজি 4 কেজি 5 কেজি মিষ্টি খাওয়ালেন সে বিষয়টি ভিন্ন, কিন্তু একটি নির্দিষ্ট টাকা যে প্রতিষ্ঠানের টেবিল নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, আলমারি নাই, বা প্রতিষ্ঠানের সভাপতির একটি মোবাইল কিনে দিতে হবে, তারপরে এই করতে হবে সেই করতে হবে, এইগুলো যেসব প্রতিষ্ঠান করে এগুলো কিন্তু আগেই অনেকটা প্রতিষ্ঠান আপনি যদি সারেজমিনে দেখে মানে ওইখানে তত্ত্বাবধান করে যদি নিজে খোঁজ নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, অথবা আশেপাশের কে জিজ্ঞাসা করলে বুঝতে হবে যে প্রতিষ্ঠানটি কেমন। তো বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছেন যে এমপিও জটিলতা আগে, অর্থাৎ প্রতিষ্ঠানে যখনই যোগদান করতে যাবেন তখন সভাপতি কিংবা প্রধান শিক্ষক, অনেক সময় আছে যারা ক্ষমতার হ্যাডাম আছিল, যেমন বিগত 15 বছর শেখ হাসিনা সরকারের অনেক হ্যাডাম যুক্ত প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং অনেকেই ছিল। এখন আবার পার্শ্ববর্তী আরেকটি দলের হ্যাডাম যুক্ত কিছু প্রধান শিক্ষক অধ্যক্ষ রয়েছে, তারা ওই আগের মতোই ওই শেখ হাসিনা সরকারের আমলের যে আপনার ওই প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা যে হ্যাডামগুলো দেখাইছে এখন তারা আবার ওই ধারা মানে ওই ধারা আবার তারা বহাল রেখেছে। তো এই বিষয়গুলো একটু দেখে যেগুলো প্রতিষ্ঠানে
কোনো প্রকার টাকা পয়সা নিবে না, কোনো প্রকার সমস্যা নেই, সেগুলো দেখবেন। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে একটি বিষয় বলি, আপনারা গার্লস স্কুল যেগুলো অর্থাৎ 100% গার্লস মানে শুধু গার্লস স্কুল সেগুলোতে আবেদন করার চেষ্টা করবেন, এবং কাম্য শিক্ষার্থী যেগুলোতে আছে সেগুলোতে আবেদন করবেন। কারিগরি শাখা হলে কারিগরি শাখার জিও আছে কিনা জিও দেখে কারিগরি শাখার আবেদন করবেন। অর্থাৎ কারিগরি শাখার যে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনাল রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে জেনারেল এবং ইনস্ট্রাক্টর বা টেক বা নন টেক যেটাই হোক না কেন সকল পদে কর্মকর্তা কর্মচারী সকল পদের জন্য জিও থাকা বাধ্যতামূলক প্রতি ট্রেডের জন্য। জিও হলো গভর্নমেন্ট অর্ডার, অর্থ মন্ত্রণালয়ের অনুমতিপত্র, অর্থাৎ আপনার ওই ট্রেডে বেতন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের একটা অনুমতিপত্র লাগে, এটি প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকে। তো প্রতিষ্ঠান প্রধানে কি বলবেন যে এটা আছে কিনা, যদি না থাকে তাহলে কোনোভাবে এমপিওভুক্ত হতে পারবে না, সেই সকল প্রতিষ্ঠানে আবেদন করা যাবে না, পদ যত এমপিওভুক্ত হোক। এটি শুধু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, জেনারেল এবং মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। জেনারেল এবং মাদ্রাসার ক্ষেত্রে এমপিও মানেই বেতনভুক্ত। তো আমি যে বিষয়টি বললাম যে এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনারা আবেদন করেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন তাহলে অনেকটি ভালো ফায়দা পাবেন। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে এই যে আমি বললাম জিও দেখতে, কাম্য শিক্ষার্থী দেখতে, প্রতিষ্ঠানে মামলা আছে কিনা সবই বুঝলাম, কিন্তু আপনি কি করলেন, প্রতিষ্ঠানে গেলেন না, প্রতিষ্ঠান বিষয়ে খোঁজ নেওয়ার জন্য আরেকজনকে পাঠালেন, সে আশপাশে খোঁজ নিয়ে বললো যে দোস্ত অনেক ভালো আছে, কিন্তু পরবর্তী সময় যায় দেখলেন যে ভালো নাই, তখন আপনার ভিতরে সন্দেহ তৈরি হবে। আপনার নিকট আত্মীয় এবং নিকট রিলেটিভ রক্তের সম্পর্ক লোক তাহলে সেটি ভিন্ন বিষয়, তারপরেও বেইমানি করে তারপরেও নিজে দিয়ে প্রতিষ্ঠানের খোঁজখবর নিয়ে আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। কারণ অনেক পদ রয়েছে যে পদগুলোতে আপনার কি নাই, পদ এমপিও না, কিন্তু পদ হলো নন এমপিও দেখাইছে এমপিও। এরকম চতুর্থ গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে রিসেন্টলি। এই পঞ্চম গণবিজ্ঞপ্তি 86 জনকে ভুল পদে সুপারিশ, প্যাটার্ন জটিলতা বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যা, বিভিন্ন কারণে সমস্যা দেখায় প্রায় 86 জনকে আবার পুনরায় সুপারিশ করা রয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের পত্রে এমপিও কিনা, কাম্য শিক্ষার্থী আছে কিনা, কারিগরি জিও আছে কিনা, প্রতিষ্ঠানে আপনার ওই পদে মামলা আছে কিনা, তারপরে ওইটি শাখার পদ কিনা, এটি কিন্তু আরেকটি বিষয় ঝামেলা। সেটি হলো যারা মাওসিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে দেখা যায় যে 40 জন ছাত্র আছে, একজন টিচার এমপিও হয়েছে ইংরেজি, কিন্তু পরবর্তীতে আরও স্টুডেন্ট বাড়ছে, তো তারা সেই ক্ষেত্রে আবার নতুন করে স্টুডেন্ট আনার পরে ওই শাখাটা হয়তো শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিছে, কিন্তু আরও 2 বছর পরে এমপিও পাঠাইতে পারবে, এমপিওর জন্য ওই পত্রে অনুমোদন দিতে পারবে, কিন্তু তারা ওইভাবে দেয় নাই, না দেওয়ার কারণে ওই পত্রে এমপিও দিবে না। তো এইগুলোর ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। আশা করি আমি যে বিষয়টি বললাম এই বিষয়টি দেখলে পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আপাতত 99% আপনার ত্রুটিপূর্ণ একটি আবেদন করতে পারবেন, এবং এগুলো বিবেচনা করলে আপনি সারা জীবন যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি করবেন সেটিও সারা জীবন আমার এই ভিডিওর কথা মনে থাকবে যে স্যার বলছিল যে এই বিষয়গুলো দেখার জন্য। আসলে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং দরকার। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।